টি-20 সিরিজ জয়ের পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা। আইসিসি র্যাঙ্কিংয়ের 8 নম্বর বোলার মোস্তাফিজ, মেহেদী 14 আর 19 নম্বরের রিশাদ 21 ধাপে গিয়েছেন ইমন। বিপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো এমন কাড়াকাড়ি করবে স্বপ্নেও ভাবেননি সাকলাইন। 44 লাখের রাজশাহীতে জায়গা পেয়ে উচ্ছ্বসিত রাইজিং স্টার তারকা, প্রতিদিন দিতে চান আস্থার। রান পাহাড়েও স্বস্তি মিলল না ভারতের। টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েও পরাজিত বিরাট কোহলি। 4 বল হাতে রেখে মার্করামের শতকে 359 চেজ করল সাউথ আফ্রিকা। এবং এশিয়ান কাপ বাছাইয়ে 3 ম্যাচ আয়োজন করেই বাজিমাত ফুটবল ফেডারেশনের। আয় হয়েছে 4,23,00,000 টাকা। ভারত ম্যাচের ইনকাম সবচেয়ে বেশি, 1,88,00,000। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টি-20 বোলারদের তালিকায় 8 নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 হেরে যাওয়ায় সিরিজ নিয়ে এই শঙ্কা জেগেছিল সমর্থকদের মনে। তবে পরের 2 ম্যাচ দাপটের সঙ্গে জিতে সিরিজটাও পকেটে ঢুকিয়েছে বাংলাদেশ। এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ 15টি টি-20 জয়ের রেকর্ডও করেছে লিটন দাসের দল। এবার সিরিজ জুড়ে ভালো খেলার পুরস্কার দিল আইসিসি। 3 ইনিংসে 77 রান করে 21 ধাপ এগিয়েছেন পারভেজ ইমন। তার বর্তমান অবস্থান 38তম। 2 ইনিংস ব্যাট করে 89 রান করে 5 ধাপ লাফ দিয়েছেন তাওহিদ হৃদয়। এই ডানহাতে ব্যাটার বর্তমানে 43তম স্থানে উঠে এসেছেন। টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন মোস্তাফিজ। তিনি বর্তমানে টি-20-র 8 নম্বর বোলার। 2 ম্যাচ খেলেই সিরিজ সেরার পুরস্কার পাওয়া শেখ মেহেদী এগিয়েছেন 3 ধাপ। তার বর্তমান অবস্থান 14তম। রিশাদ 5 ধাপ এগিয়ে বর্তমানে আছেন 19 নম্বরে, আর নাসুম আছেন 25-এ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও সন্তুষ্ট হবার সুযোগ দেখছেন না জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল। বরং ক্রিকেট বলেই দেখছেন আরও উন্নতির সুযোগ। বিপিএলে ক্রিকেটারদের পারফরমেন্স যেমনই হোক, নির্দেশনা থাকবে ইনজুরি মুক্ত থাকার। দল হিসেবে সেরা প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাবার লক্ষ্য সাবেক এই ক্রিকেটারের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। আমার মনে হয় যে একটা ক্রিকেটিং ওয়াইজ যদি বলেন, যেহেতু ম্যানেজার ক্রিকেটের নিয়ে বেশি কথা বলি না, বাট 1-0 ডাউনের পর যে চ্যালেঞ্জটা নিছে, দ্যাট ওয়াজ আ গুড প্রিপারেশন। আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ওভার ইয়ার্স যদি আপনি টি-20 টিমের পারফরমেন্স দেখেন, ভেরি স্যাটিসফাইং এবং ওয়েল প্রিপেয়ার্ড। হোপফুলি প্লেয়াররা বিপিএলে সুস্থভাবে ভালোভাবে খেলে ইনশাল্লাহ দেন ওয়ার্ল্ড কাপের জন্য। আয়োজন কিংবা ফ্র্যাঞ্চাইজি নিয়ে সমালোচনা যতই হোক, মাঠের খেলা ভালো হলেই সফলতা পাবে বিপিএল। টি-20 বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট বেশ গুরুত্বপূর্ণ, তাই চাকচিক্য নয়, গোছালো একটা টুর্নামেন্টের প্রত্যাশা সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের। এছাড়া আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ বেলিম। বড় স্বপ্ন দেখছেন তানজিদ তামিমকে নিয়ে। 11 পেরিয়ে 12, বিপিএল এর নতুন আসর মাঠে গড়ানো কেবল সময়ের অপেক্ষা। তবে বিপিএল প্রতিবারের মতো এবারও জন্ম দিয়েছে নানা আলোচনার। যদিও সব প্রতিবন্ধকতা কাটিয়ে প্রথম ধাপ সম্পূর্ণ করেছে গভর্নিং কাউন্সিল। 26 ডিসেম্বর সিলেট থেকে শুরু হচ্ছে আসর। ওয়ানডে সিরিজের খবর, 3 সেঞ্চুরি আর 700 রানের ম্যাচে হেরে গেল ভারত। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 358 রান করেও ম্যাচ হারল 4 বল বাকি থাকতে। 4 উইকেটের জয় তুলে নিল সাউথ আফ্রিকা। শুরুতে ব্যাট করে 5 উইকেটে 358 রান করেছিল ভারত। জবাবে 6 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। ম্যাচের শুরুতে দাপট দেখায় সাউথ আফ্রিকা। রাজা আসলে রাজাই থাকেন, নিজের ইচ্ছের অধীন, নিজের মতোই স্বাধীন। অন্য কারো দয়া দাক্ষিণ্য করুণার ধার ধারেন না। বিরাট কোহলি ক্রিকেটের রাজা। 2027 ওয়ানডে বিশ্বকাপ তিনি খেলবেন কি খেলবেন না, সেটা কোচ গৌতম গম্ভীরের করুণার উপরে নির্ভর করছে না। বিরাট কোহলি খেললে তার মতো করেই খেলবেন, তার যোগ্যতাতেই খেলবেন, এবং সেটা তিনি বুঝিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। হ্যাঁ, 7.5 মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতির পর ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম 2 ওয়ানডে পার্থ এবং অ্যাডিলেডে জোড়া শূন্যের পর কোহলিকে নিয়ে প্রশ্ন উঠেছিল, এবং কোচ গৌতম গম্ভীরও নিশ্চিতভাবেই ওয়ানডে ফরম্যাট থেকেও তাকে ছেটে ফেলার হয়তো একটা উপলক্ষ পেয়ে যাচ্ছিলেন। কিন্তু সেইখান থেকে কি রিমার্কেবল কামব্যাক বিরাট কোহলির। লাস্ট ম্যাচ সিডনিতে ওই অপরাজিত 74 রানের ইনিংসে, এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচ রাঁচিতে ঝলমলে সেঞ্চুরিতে, এবং এই রায়পুরে আরও একটা বিস্ফোরক সেঞ্চুরিতে।
আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে 84টা সেঞ্চুরি হয়ে গেল বিরাট কোহলির। না 100টা সেঞ্চুরি সচিন টেন্ডুলকারের ওই যে এভারেস্ট সেইটা হয়তো বা স্পর্শ করা হবে না, কিন্তু সেটা শুধু আফসোসই কেবলমাত্র বাড়িয়ে দেবে যে বিরাট কোহলি যদি টেস্ট ফরম্যাটটা কন্টিনিউ করতেন বা করতে পারতেন, জানি না কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কি হয়েছে তার এবং রোহিত শর্মার, তাহলে হয়তো বা ওই চূড়াটাও স্পর্শ করা সম্ভব হতো। ওয়ানডে ক্রিকেটের চূড়ায় অবশ্য তিনি উঠে গেছেন এবং সেইটাকে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। আজকেই যেমন 53 নম্বর ওডিআই সেঞ্চুরিটা তিনি করলেন। তবে ভারত ম্যাচটা জিততে পারেনি। প্রথম ম্যাচে কোহলির ওই রকম সেঞ্চুরির পর ভারত 17 রানে ম্যাচটা জিতে নিয়েছিল নিজেরা 349 রান করে। আজকে বিরাট কোহলির এই 53 নম্বর ওয়ানডে সেঞ্চুরি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের প্রথম ওয়ানডে সেঞ্চুরির পর প্রথম ম্যাচের চেয়েও 9 রান বেশি ভারত করেছিল, 358, কিন্তু সেইটাকেও একটা রোমাঞ্চকর রান চেজে সাউথ আফ্রিকা টপকে গিয়েছে। 4 বল হাতে থাকতে তারা 4 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে। কিভাবে ম্যাচটা জিতে নিল সাউথ আফ্রিকা, কোথায় ভারত আসলে হেরে গেল, টার্নিং পয়েন্ট কোনটা, সেই আলোচনাটাই তো করছি। দেখুন, প্রথমত বলে রাখি যে প্রথম ম্যাচে ভারত জিতেছে বলে টার্নিং পয়েন্টের ভিডিও করিনি, এই ম্যাচে ভারত হেরেছে বলে করছি, ব্যাপারটা ওইরকম না। প্রথম ম্যাচের ওর পর আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে এই টার্নিং পয়েন্টের ভিডিওটা আসলে কোথায়। আসলে ওই দিন আমাদের বিপিএল এর নিলাম নিয়ে এত ব্যস্ততায় ছিলাম যে সেই কারণে এই ভিডিওটা আর করা হয়নি, আর পরের দিন গিয়ে আর একটু বাসি হয়ে গেলে টার্নিং পয়েন্টের ভিডিও ঠিক আসলে জমে না, সেই কারণে ওইটা করিনি। বাট ওইটাও একটা মাস্টার ক্লাস ছিল বিরাট কোহলি, ঠিক যেমন আজকের এই ইনিংসটাও। টানা 2টা ওয়ানডেতে সেঞ্চুরি করার ঘটনা বিরাট কোহলি তার পুরো ক্যারিয়ারে এই নিয়ে 11 নম্বর বার করে দেখালেন, যেইটাতে সর্বোচ্চ তো তিনি বটেই, দ্বিতীয়তে রয়েছেন এবি ডিভিলিয়ার্স, 6 বার তার ক্যারিয়ারে ওরকম রয়েছে। এবং রায়পুরে আজকে যে বিরাট কোহলি সেঞ্চুরি করলেন এটা তার ক্যারিয়ারের 34 নম্বর ডিফারেন্ট ভেন্যুতে ওডিআই সেঞ্চুরি। এইখানটাতেও সর্বোচ্চ এতদিন সচিন টেন্ডুলকার 34 নিয়েছিলেন, তার পাশে বসে গেলেন বিরাট কোহলি। এবং এই প্রথম ইনিংসটা শেষে তো মনে হচ্ছিল যে ভারত ম্যাচ জয়ের জন্য যথেষ্ট রান করে ফেলেছে। হ্যাঁ, শুরুতেই তারা ফার্স্ট পাওয়ার প্লের মধ্যে 2টা উইকেট হারিয়ে ফেলেছে। রোহিত শর্মা 3টা 4 মেরে একটা ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু তাকে ডিআরএস নিয়ে আউট করে দিয়েছে সাউথ আফ্রিকা। যশস্বী জয়সওয়ালের উইকেট তুলে নিয়েছে, কিন্তু এরপরে বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের একটা পার্টনারশিপ হলো 195 রানের, যেই পার্টনারশিপটা সাউথ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেটে হাইয়েস্ট পার্টনারশিপ, সেইটা ছাড়িয়ে গেছে সচিন টেন্ডুলকার এবং দীনেশ কার্তিকের 194, 2010 গোয়ালিয়র, ওই যেটাতে টেন্ডুলকার ডাবল সেঞ্চুরি করেছিলেন। যেই ম্যাচটাতে ভারত 401 রান করেছিল এবং এইটা সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের সেকেন্ড হাইয়েস্ট স্কোর প্রথম ম্যাচটাতে ছিল, সেইটাকে টপকে এই সেকেন্ড ম্যাচে আরো 9 রান যে বেশি তারা করেছে সেখানটাতে বললাম এটাই এখন তাদের সেকেন্ড হাইয়েস্ট স্কোর। বিরাট কোহলি তিনি 47 বলে 50-তে পৌঁছেছেন এবং 90 বলে সেঞ্চুরিতে পৌঁছেছেন। তাদের ওই পার্টনারশিপটা ব্রেক হবার পর সেঞ্চুরির পরপরই দুইজনই আউট হয়ে যান। শেষ দিকে গিয়ে কেএল রাহুলের একটা 50-তে ভারতের স্কোরটা ওই 350 পেরিয়ে যায়, যেইটা মনে হচ্ছিল যে জয়ের জন্য আসলে যথেষ্ট। প্রথম ম্যাচে 349 রান করে তো ভারত 17 রানে ম্যাচটা জিতে নিয়েছিল। সাউথ আফ্রিকা এই ম্যাচে শেষে গিয়ে জিতেছে 4 উইকেটে। আসলে হয়তো বা তারা 2 উইকেটে জিতেছে, কেননা তাদের ওই বোলিংয়ের সময় বোলার হচ্ছে গিয়ে রান্ডে বার্গার, তিনি ইঞ্জুরির কারণে বেরিয়ে গিয়েছিলেন, নট শিওর যে তিনি আসলে ব্যাটিং করতে পারতেন কিনা। আবার এই ব্যাটিং চেজের সময় শেষ দিক দিয়ে টনি ডি জর্জি, তিনি হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে তিনি বেরিয়ে গেছিলেন, আবার তার ফিরে আসার সম্ভাবনা কতটুকু ছিল সেইটা একটা প্রশ্নবিদ্ধ ছিল। ফলে এই 2টা উইকেট কিন্তু সাউথ আফ্রিকার মোটামুটি মাইনাস ছিল এবং 6 উইকেট তাদের পড়ে গিয়েছিল। লাস্ট 5 ওভারে তাদের 27 রান প্রয়োজন ছিল, কিন্তু ওই জায়গাটা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় ওই রানটা করে ফেলেছেন করবিন বশ এবং কেশব মহারাজ। 4 বল হাতে থাকতেই তারা সাউথ আফ্রিকাকে জিতিয়ে দিয়েছেন, যেই রানের ভিত্তিটা আসলে তৈরি করে দিয়েছে সাউথ আফ্রিকার আগের ব্যাটসম্যানরা। এবং অবভিয়াসলি ভারতের অনেকগুলো ফিল্ডিং ল্যাপসও ছিল, ভারত অনেকগুলো আসলে এখানে রান দিয়ে দিয়েছে। কিংবা ধরেন এইডেন মার্করামও যে 50 পেরোনোর পর তার ক্যাচটা বাউন্ডারি লাইন একটা সহজ ক্যাচ পড়েছে, যেটা আবার ছক্কা হয়ে গিয়েছে। ফলে ওই ফিল্ডিং মিস্টেকগুলো ভারতের জন্য খুবই খুবই কস্টলি হয়ে দাঁড়িয়েছে। সাউথ আফ্রিকার রান চেষ্টা ছিল ভীষণ রকম প্রফেশনাল। ফার্স্ট 10 ওভার্সে তারা 51 রান তুলেছে শুধুমাত্র কুইন্টন ডিককের উইকেটটা হারিয়ে। সেকেন্ড উইকেট পার্টনারশিপে এইডেন মার্করাম ও টেম্বা বাবুমা 101 রানের যে জুটি, সেইটাই কিন্তু সাউথ আফ্রিকাকে এই বড় রান চেস করার একটা প্ল্যাটফর্ম এনে দেয়। টেম্বা বাবুমা 46 রানে আউট হয়েছেন। মার্করাম তিনি 87 বলে সেঞ্চুরিতে পৌঁছেছেন 110 রান করার পর। তিনি যখন আউট হলেন 30 ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোরটা যেখানে দাঁড়িয়ে রয়েছে যে শেষ 20 ওভারে তাদের আরও 162 রান প্রয়োজন। ওই সময়
31 থেকে 40 এই 10 ওভারে তারা 85 রান তুলে ফেলে এবং তাতে করে শেষ 10 ওভারে তারা 77 রানের প্রয়োজনীয়তার মুখোমুখি দাঁড়ায়। ওই জায়গাটাতে ম্যাচের একটা গুরুত্বপূর্ণ অংশ বলে আমার কাছে মনে হয় যে ম্যাচের 40 নম্বর ওভারে হর্ষিতকে যে 2টা ছক্কা মারলেন ডেওয়েল ব্রেভিস, দুর্দান্ত 2টা শটে, একটা স্কোয়ার লেগের উপর দিয়ে একটা মিড উইকেটের উপরে দিয়ে ওই 2টা ছক্কা ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা লাস্ট 10 ওভারে 87 রান এবং 77 রানের পার্থক্য রয়েছে। ওই 2টা ছক্কাতে মোটামুটি এটা 77 রানে নেমে এসেছে, যেইটা সাউথ আফ্রিকার জন্য সাইকোলজিক্যাল দিক থেকেও যদি আপনি চিন্তা করেন বিলো 8 আস্কিং রেট, সেটা অ্যাচিভেবল। এবং নেক্সট ওভারে কুলদীপকে তিনি আরও একটা ছক্কা মারলেন, ছক্কা মারার পরপর তিনি আউট হয়ে গিয়েছেন। ওয়ানডে ক্যারিয়ারে ফার্স্ট 50টা তিনি তুলে নিয়েছেন এই ডেওয়েল ব্রেভিস। কিন্তু ওই যে আরও একটা ছক্কা তিনি মারলেন না, যখন আউট হয়ে যান তখন 58 বলে আর 70 রান সাউথ আফ্রিকার প্রয়োজন। ফলে ওই 3টা ছক্কা ভীষণ গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। 34 বলে 54 রান করে ব্রেভিস আউট হয়ে গেছেন। ব্রিটসকে তিনি ছিলেন, তাকেও যখন ওইখানটাতে এলবিডব্লিউ হয়ে তিনি আউট হয়ে যান 64 বলে 68 রানের একটা ভালো ইনিংস খেলে। এবং মার্কো ইয়েনসেনের উইকেটটা, ওইটা প্রসিদ্ধ কৃষ্ণা তুলেছে, মার্কো ইয়েনসেনের উইকেটটা আর্শদীপ যখন তুলে নিলেন এবং ওই ওভারটাতে টনি ডি জর্জি এই হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি যখন বেরিয়ে যান শেষ 5 ওভারে 27 রান, তখন মনে হয়েছিল যে আরেকটা উইকেট যদি ভারত তুলে নিতে পারে, লিটারেলি বাকি হাতে 4 উইকেট থাকলেও সাউথ আফ্রিকার সেটা আসলে 2 উইকেট, খেলাটা জমে যেতে পারতো। কিন্তু করবিন বস এবং কেশব মহারাজ ওটা হতে দেন। খুবই প্রফেশনালি সাউথ আফ্রিকা থ্রোট দ্য ইনিংসে যেমন প্রফেশনালি রান চেস করেছে এবং শেষ অংশটাতেও আসলে সেইটাই তারা করে ম্যাচটা জিতে গিয়েছে, সিরিজটা তারা 1-1 সমতায় নিয়ে এসেছে। ফলে ঋতুরাজ গায়কোয়াড়ের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, সেইটা ছাপিয়ে বিরাট কোহলি টানা দ্বিতীয় সেঞ্চুরি, সব মিলে 53 নম্বর ওডিআই সেঞ্চুরি, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে 84 নম্বর সেঞ্চুরি, এই উপলক্ষটাকে ভারত আসলে ঠিক রাঙিয়ে দিতে পারেনি। ম্যাচটা যেহেতু তারা হেরে গিয়েছে, সেইখানটাতে টার্নিং পয়েন্টের কথা বলতে গেলে আমার কাছে মনে হয় না যে ভারত আসলে রান কম করেছে। মানে আপনি বলতে পারেন যে 10 রান 15 রান কম হয়েছে, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। ভাই 358 রান অনেক রান এবং ওইখানটাতে ভারতের ফিল্ডিংগুলো আসলে খুবই কস্টলি তাদের জন্য হয়ে গেছে, স্পেশালি এইডেন মার্ক্রামের সেই ক্যাচ মিসটা। তবে আমার কাছে যদি টার্নিং পয়েন্ট বলতে বলেন তাহলে আমি বলবো ওই যে 40-41 নম্বর ওভারে আউট হওয়ার ঠিক আগে 3টা ছক্কা যে মারলেন ডেওয়েল ব্রেভিস এবং তাতে করেই ওই আস্কিং রেটটা অনেক নামিয়ে আনলেন, অনেক সাধ্যের মধ্যে নিয়ে আসলেন। যেটা আমি বললাম যে 10 ওভারে 87 হওয়ার চেয়ে 10 ওভারে 77 হওয়াটা সাইকোলজিক্যালি অনেক বড় ব্যাপার। আবার তিনি যখন ওই কুলদীপের ওভারটাতে আউট হওয়ার আগে যে ছক্কাটা মারলেন তাতে করে 58 বলে 70 রান, সাউথ আফ্রিকার জন্য ওইটা আসলে অনেক বেশি নিজেদের আয়ত্তের মধ্যে চলে এসেছে। ওই 3টা ছক্কাকেই ডোয়েল ব্রেভিসের মারা আমার কাছে আসলে এই সাউথ আফ্রিকার দুর্দান্ত এই রান চেষ্টাতে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। একটু আনইউজুয়াল, আমার ধারণা আপনারা অনেকে এইটার সঙ্গে একমত নাও হতে পারেন। সেই ক্ষেত্রে আপনার টার্নিং পয়েন্টটা জানিয়ে যেতে পারেন।